আজকে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, খুবই কঠিন একটি অধ্যায় আমরা মনে করি। সেটা হচ্ছে কি সমাস। এই সমাস যখন আমরা পড়তাম তখন কেউ কেউ বলতো এই সমাস শিখতে নাকি 6 মাস সময় লাগে। এই সমাসকে আমরা 6 মাস না, 1 মাসও না, 6টি ক্লাসে সম্পন্ন করব। তোমাদের পাঠ্য বইয়ে যেভাবে দেওয়া আছে সেই পাঠ্য বইয়ের আলোকে আমি এই সমাসকে 6টি ক্লাসে শেষ করব। আজকে পার্ট 1। তাহলে এই সমাস সম্পর্কে জানার আগে সমাস কি সেটা আমরা জানবো। সমাস বলতে কি বুঝি? অর্থবোধক একাধিক শব্দ, একাধিক শব্দ থাকবে একসঙ্গে যুক্ত হয়ে, একাধিক শব্দ কি হয়ে যাবে? একসঙ্গে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করার প্রক্রিয়াকে সমাস বলে। তাহলে সমাস বলতে আমরা কি বুঝি? একাধিক শব্দ যখন একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ এবং নতুন অর্থ প্রকাশ করবে সেটা হচ্ছে কি সমাস। আর এই সমাসের কাজ হচ্ছে একাধিক পদের এক পদীকরণ, সংক্ষেপণ করা এবং পদের মিলন ঘটানো বা মিলন করা। তাহলে সমাজের কাজ হচ্ছে 3টি। একাধিক পদকে কি করে এক পদে নিয়ে আসে, এক পদীকরণ। তাছাড়া কি করে একটা বড় একটা বাক্য থাকে সেই বাক্যাংশটাকে কি করা হয়? ছোট করা হয়, সংক্ষেপণ করা হয়, দীর্ঘ না। তারপরে কি করে এই যে বাক্যের মধ্যে অনেকগুলো পদ, এই পদের একটা অর্থ থাকে, সেই পদের মিলন ঘটায়। তাহলে আমরা সমাসের কাজ 3টি দেখতে পেলাম। তো এই সমাস নির্ণয় করতে হলে, সমাস সম্পর্কে জানতে হলে আমাকে জানতে হবে যে সমস্ত পদ কি। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ বলতে কি বুঝি? সমাস নিষ্পন্ন মানে এটি বড় বাক্য যখন একটি ছোট বাক্যে মানে ছোট একটি পদে পরিণত হবে, এই যে প্রক্রিয়াটা আমরা আগে বলেছি যে একটি প্রক্রিয়া সমাস। তাহলে এই সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে কি সমস্ত পদ। মানে যদি সমাস বলি সেই সমাসটিকে আমরা কি বলবো? সমস্ত পদ বলবো, পুরো প্রক্রিয়াটাকে। তারপরে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ আমরা বলি। সমসমান পদ। সমসমান পদ কি? সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। সমস্ত পদের মধ্যে 2টি অংশ থাকে, 2টি পদ থাকে। একটা হচ্ছে পূর্বপদ, অপরটা হচ্ছে কি পরপদ বা উত্তরপদ। এই পদগুলোকে সমসমান পদ বলে। তাহলে সমসমান পদ হচ্ছে কি সমস্ত পদের মধ্যে যে পদগুলো থাকে সেগুলো হচ্ছে কি সমসমান পদ। তারপরে আসে বেশ বাক্য। যে বেশ বাক্য থেকে আমরা সমাস নির্ণয় করি। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বেশ বাক্য বলে। বেশ বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে। তাহলে আজকে আমরা জানলাম সমস্ত পদ কি, সমসমান পদ কি, বেশ বাক্য কি, সেটা আমরা জানলাম। তাহলে আসো এই সমস্ত পদ, সমসমান পদ, বেশ বাক্য এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা একটি বাক্য লিখি, যদি বলি সিংহ চিহ্নিত যে আসন। আমরা একটি বাক্য লিখেছি সিংহ চিহ্নিত যে আসন, মানে সিংহ চিহ্ন দ্বারা যে আসন নির্মাণ করা হয় সেটা মূলত কার হয়? রাজার হয়। সিংহাসন, সেটাকে আমরা বলি কি সিংহাসন। এই যে একটা বড় বাক্যকে আমরা কি করেছি? সংক্ষেপ করে ছোট করেছি। এটা হচ্ছে কি সমাস। এই যে সিংহ চিহ্নিত যে আসন সেটা দেখলে আমরা কি বলবো? সিংহাসন। এই সিংহাসন হচ্ছে সমাস বা সমস্ত পদ। এটাকে কি বলে? এই সিংহাসনটা হচ্ছে কি সমাস বা সমস্ত পদ। আর এই যে বাক্যটা, এই পুরো বাক্যটা হচ্ছে কি বেশ বাক্য। বেশ বাক্য
বা আমরা বিগ্রহ বাক্য বলতে পারি বা সমাস বাক্য বলি। সমাস বাক্য তাহলে বেশ বাক্য থেকে আমরা যে পদটিকে পাই সেটা হচ্ছে কি সমাস বা সমস্ত পদ। তাহলে আমরা দেখতে পাই এই সমাস কি করে। আমরা যদি বলি কি করেছে একাধিক পদ, এখানে কয়টা পদ আছে একটি দুটি তিনটি চারটি, একাধিক পদকে কি করা হয়েছে এক পদে পরিণত করা হয়েছে। সমাসের যে কাজটি নিয়ে আমরা আগেই বলেছিলাম, তাহলে এখানে কি করছে সমাস কি করছে এক পদীকরণ, এক পদীকরণ। তারপর আবার কি করছে এটা বড় বাক্যকে কি করা হয়েছে ছোট করা হয়েছে, সংক্ষেপণ। সংক্ষেপণ আবার কি করা হয়েছে এই যে প্রতিটি পদ মিলে একটি অর্থ হয়েছে সিংহাসন, পদের মিলন ঘটানো হয়েছে। পদের মিলন। তাহলে সমাজ যে কাজটি করে এক পদীকরণ করে সংক্ষেপণ করে এবং পদের মিলন ঘটায়। তাছাড়া আমরা এই সিংহাসন সিংহাসন সমস্ত পদের দুটি অংশ থাকে, একটি হচ্ছে পূর্বপদ একটি হচ্ছে কি পরপদ। এই সিংহাসনটাকে আমরা কি পাই এটা থেকে আমরা কি পাই সিংহ এবং আসন। তাহলে এই সিংহ হচ্ছে সমস্ত পদের পূর্বপদ, আসন হচ্ছে পরপদ বা পরপদকে কি বলে উত্তরপদ বলে, উত্তরপদ। তাহলে এই সিংহাসন শব্দটির মধ্যে দুটি অংশ বা পদ রয়েছে, পূর্বপদ পরপদ। আর এই দুটি পদকে একত্রে বলা হয় কি সমসমান পদ। তাহলে আমরা যে আলোচনাগুলো করেছি সমস্ত পদ সমসমান পদ বেশ বাক্য আমরা এখানে এই উদাহরণটির মাধ্যমে জানতে পারবো। তাহলে আমরা কি পেলাম একটি বাক্য লিখেছি সিংহ চিহ্নিত যে আসন সেই আসনটাকে বলা হয় সিংহাসন। একটি বড় বাক্যকে আমরা ছোট করেছি সংক্ষেপণ করেছি, তারপরে এখানে অনেকগুলো পদ ছিল সবগুলো পদকে আমরা এক পদে নিয়ে এসেছি। তাছাড়া এই পদগুলোর একটি অর্থ আছে, পদের মিলন ঘটেছে। তারপর আমরা সমস্ত পদে কি পেলাম সমস্ত পদের দুটি পদ, একটি হচ্ছে পূর্বপদ একটি হচ্ছে পরপদ। এই পূর্বপদ এবং পরপদকে বলা হয় সমসমান পদ। তাহলে সমাস সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি। এবার আসো সমাস কত প্রকার। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অবয়ভাব সমাস, বহুব্রীহি সমাস। এই 6 প্রকার সমাস নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা সমাস কিভাবে চিহ্নিত করব সেই প্রক্রিয়াটা জানব। তো আমরা 6 প্রকার সমাস পেয়েছি। আমরা কি করব অর্থ দ্বারা এই 6 প্রকার সমাসকে আমরা মূল্যায়ন করব। সবগুলো ক্লাসিফিকেশনকে আমরা একসাথে নিয়ে আসব। অর্থের বিচারে সমাসকে আমরা 4 ভাগে ভাগ করে সকল প্রকার সমাস সম্পর্কে জানব। কিভাবে নিয়ে আসব 4 ভাগে। তাহলে আমরা প্রথমটা দেখলাম উভয় পদ অর্থ প্রধান। সমাসের মধ্যে অবশ্যই কিন্তু এই যে পদ পূর্বপদ পরপদ এই অর্থগুলো কিন্তু জানতে হবে। উভয় পদ অর্থ প্রধান, পরপদ অর্থ প্রধান, পূর্বপদ অর্থ প্রধান এবং অন্য পদ মানে যেটি পূর্ব এবং পর মানে সমাসের কোনো অর্থই বোঝায় না, অন্য একটা অর্থ বোঝায়, অন্য পদ অর্থ প্রধান। এই 4টি প্রক্রিয়া দিয়ে আমরা আমাদের 6 প্রকার সমাসকে আমরা নির্ণয় করব। তাহলে আমরা আজকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। আমরা উভয় পদ অর্থ প্রধান যে সমসমান পদের দুটি অর্থ কি থাকে প্রধান থাকে সেটাকে বলা হয়
দ্বন্দ্ব সমাস। তাহলে আমার প্রথমেই যে সমাসটা ছিল দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি থাকে? প্রধান উভয় পদ বা উভয় পদের অর্থ প্রধান থাকে। যেমন আমরা যদি বলি ভাই ও বোন, তাহলে সমাস কি হচ্ছে? ভাই বোন। আমরা যদি বলি মা বাবা, মা ও বাবা হচ্ছে কি? মা বাবা। তদ্রুপ মাসি পিসি, চাচা চাচি, চা বিস্কুট, এরকম আরো অনেক শব্দ আমরা পাই, সেখানে দ্বন্দ্ব সমাস পাই। তো আমরা দুটি করে উদাহরণ দিচ্ছি। পরবর্তীতে যে সমাসটা ছিল কি? দ্বিগু সমাস। আমরা যখন প্রত্যেকটি সকলের সমাসকে আমরা 4 ভাগে নিয়ে এসেছি, তো আমরা এখানে পেয়েছি কি? উভয় পদ প্রধানের সমাস পেয়েছি দ্বন্দ্ব সমাস। এই যে পরপদ অর্থ প্রধান থাকে, সেটাতে 3টি সমাসের থাকে। তাহলে আমরা এটাকে মনে রাখার জন্য লিখব দ্বিতকে গাই পরপদের গান। দ্বিতকে গাই পরপদের গান। এই দ্বি দ্বারা বুঝি দ্বিগু সমাস। এটাকে আমরা এভাবে লিখি দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসের আমরা একটা উদাহরণ দিই। কি থাকবে? পরপদের অর্থ প্রদান থাকবে। আমরা যদি বলি চৌরাস্তার সমাহার, তাহলে কি হবে সমাস? চৌরাস্তা। আমরা যদি বলি শতাব্দের সমাহার, তাহলে কি হবে? শতাব্দী। তাহলে আমরা এটা খেয়াল করবো, দ্বিগু সমাসে কি থাকবে? সংখ্যা থাকবে। কি থাকবে? সংখ্যা থাকবে, এবং তার সাথে সমাহার থাকবে। চৌরাস্তার সমাহার, তাহলে এখানে চৌ মানে 4 সংখ্যা আছে, তাহলে এখানে কি 4কে বোঝানো হয়েছে না, বোঝাচ্ছে চৌরাস্তা। রাস্তাকে বোঝানো হয়েছে, রাস্তাটা কি? চৌরাস্তা, চতুর্দিকে। তাহলে এখানে কোন পদের অর্থ বোঝানো হয়েছে? পরপদে, রাস্তাকে বোঝানো হয়েছে। সেজন্য দেখলাম যে দ্বিতকে গাই পরপদের গান। তাহলে দ্বিতকের দিদি হচ্ছে দ্বিগু সমাস, আর দ্বিগু সমাসে কোন অর্থ প্রদান থাকে? পরপদে। আমরা বলি শতাব্দের সমাহার, শতাব্দী। এখানে শত মানে হচ্ছে 100, 100কে বোঝাইছে না, বোঝাইছে কি? শতাব্দী মানে 100 বছরকে বোঝানো হয়েছে। তাহলে এখানে অব্দটাকে বোঝানো হয়েছে। তাহলে এই যে দ্বিগু সমাস, যেখানে কি থাকবে? সংখ্যা থাকবে, এবং মূলত আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, পরপদের অর্থটা কি থাকবে? প্রধান থাকতে হবে। এখানে 100, 100কে বোঝানো হয়েছে না, বোঝানো হয়েছে কি? বছরকে। তাহলে পরপদের অব্দটাকে বোঝানো হয়েছে। তারপরে আমরা ত দিয়ে পাই তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে কি থাকবে? পরপদের অর্থ প্রধান থাকবে। আমরা যদি বলি রথকে দেখা, রথকে দেখা, কি হবে? রথ দেখা। এখানে রথ তো বুঝি অনেক বড়, আগেকার দিনে দেবতারা রথে চড়ে বিভিন্ন জায়গায় যেতেন। আর হিন্দু সম্প্রদায় যারা আছে, আমাদের রথযাত্রা হয়, সেখানে আমাদেরকে রথ টান দেওয়া হয়। তাহলে রথকে দেখা, এখানে রথকে বোঝানো হয়েছে না, রথকে যে দেখা, সেই দেখাটাকে বোঝানো হয়েছে। তাই রথ দেখা। আমরা যদি বলি রাজার পুত্র, রাজার পুত্র হচ্ছে কি? রাজপুত্র। এখানে পুত্রটাকে
গুরুত্ব দেওয়া হয়েছে। বড় পদের অর্থ রাজপুত্র, রাজার পুত্র কি হয়? রাজপুত্র হয়। এখানে অর্থ হচ্ছে কি? পুত্রের। তাহলে তৎপুরুষ সমাসের মধ্যে আমরা কি জানবো? বিভক্তি থাকবে। বিভক্তি থাকবে আমাদের 7 প্রকার বিভক্তি যে রয়েছে, দ্বিতীয় বিভক্তি থেকে শুরু করে 6 প্রকার বিভক্তি নিয়ে আমরা তৎপুরুষ সমাস নির্ণয় করব। আমরা তৎপুরুষ সমাসের নিয়ে যখন আলোচনা করব সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে রথকে দেখা, রথ দেখা, এখানে দেখাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, পরপদের অর্থ প্রদান করা হয়েছে। রাজপুত্র, পুত্রকে বিবেচনা করা হয়েছে, পরপদের অর্থ প্রকাশ পেয়েছে। তারপরে কি থাকে? পরপদের আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে ক, মানে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস মনে হচ্ছে তুলনা বোঝায়। কর্মধারয় সমাসে কি বোঝায়? তুলনা বোঝায়। আমরা যদি বলি কাজলের ন্যায় কালো, কি হবে? কাজল কালো। কার সাথে তুলনা করা হয়েছে? কাজলের সাথে। কালোটা কেমন? কাজলের মতো, কাজলের ন্যায় কালো, কাজল কালো। এখানে কালোটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি বলি অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, তাহলে এখানে অরুণ বুঝি সূর্য, সূর্যের মতো লাল, তাহলে অরুণের সাথে তুলনা করা হয়েছে অরুণ রাঙা। এখানে কোনটাকে তুলনা করা হয়েছে? রাঙাটাকে তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা করা হয়েছে? অরুণের সাথে। তাহলে এই যে তুলনা বোঝাইছে, আমরা এখানে দেখেছি কি যেটা তুলনা বুঝিয়েছে সেই অর্থটা এখানে কি রয়েছে? প্রধান রয়েছে। তাহলে দ্বন্দ্ব সমাস গেল, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস গেল। যেটা এই দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাসের মধ্যে পরপদের কি থাকে? অর্থে প্রাধান্য থাকে। এবার আসো দুই নম্বর গেল, যাই হোক, দুই নম্বর, 4 নম্বর। তারপরে 5 নম্বর কি থাকে? অবহিভাব সমাস, পূর্বপদের অর্থ প্রধান থাকে। অবহিভাব সমাস। আমরা যদি বলি দুর্নীতি, তাহলে কি হবে? নীতির অভাব। নীতির অভাব কি হবে? দুর্নীতি। তাহলে অবহিভাব সমাসে কোন পদের অর্থ প্রধান থাকে? পূর্বপদের অর্থ প্রধান থাকে। তাহলে দুর্নীতি, তাহলে পূর্বপদ কি? এখানে দু দ্বারা এখানে অভাব অর্থে বোঝানো হয়েছে। তাহলে যে অভাবটা কি হয়েছে? গুরুত্ব রয়েছে। মানে যদি নীতির অভাব থাকে তখন সেটা কি হয়? দুর্নীতি। তাহলে এই অভাবটা এখানে কি হয়েছে? গুরুত্ব পেয়েছে, দু। তাহলে পূর্বপদের অর্থ কি হয়েছে? প্রধান পেয়েছে। যদি নীতি হতো তাহলে তো নীতি, আমরা সবাই নীতি কথা বলতে চাই, কিন্তু যদি আমাদের মধ্যে কি নেই, নীতি না থাকে, তাহলে সেটা কি হয়ে যায়? দুর্নীতি। এই যে অভাবটুকু, এই অভাবটা এখানে কি? পূর্বপদ। এই পূর্বপদের অর্থ এখানে প্রাধান্য পেয়েছে। আমরা যদি বলি আমিষের অভাব, তাহলে কি হবে? নিরামিষ। আমরা কেউ কেউ কিন্তু নিরামিষ খেয়ে খুব পছন্দ করি। আমিষের অভাব হলে কি হচ্ছে? নিরামিষ। তাহলে এখানে নীর যে অভাব অর্থটা, সেই নীরের অর্থটা কিন্তু কি পেয়েছে? পূর্বপদের অর্থটাই প্রাধান্য পেয়েছে, অভাব। তাহলে গেল অবহিভাব সমাস। তারপরটা কি থাকে? অন্য পদ অর্থ প্রধান, সেটা হচ্ছে কি? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, সরি। বহুব্রীহি সমাসে কি থাকে? আমাদের সমস্যমান পদের দুইটি পদ থাকে, পূর্বপদ এবং পরপদ।
আর বহুব্রীহি সমাসের বেলায় এই দুটি পদের কোনোটির অর্থ না বুঝিয়ে যখন নতুন একটি অর্থ বোঝায় সেটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। আমরা যদি বলি পিত অম্বর যার, তাহলে হচ্ছে পীতাম্বর। পিত এখানে রং বোঝানো হয়েছে হলুদ, অম্বর হচ্ছে কি পরিধেয় পোশাক, তাহলে পিত অম্বর যার পীতাম্বর। তাহলে এখানে হলুদ এবং পোশাককে বোঝানো হয়নি, এখানে পীতাম্বর দ্বারা বোঝানো হয়েছে এই হলুদ রঙের পোশাক যিনি পরিধান করেন শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে পীতাম্বর। তাহলে আমরা পিত এবং অম্বর এই দুটি কোনটির অর্থ প্রকাশ না পেয়ে আরেকটু আলাদা অর্থ প্রকাশ পেয়েছে শ্রীকৃষ্ণ, যেটা যিনি কি করেন এই হলুদ রঙের পোশাক পরিধান করেন। আমরা যদি বলি নীলকণ্ঠ যার, নীল কণ্ঠ, আমরা নীল রঙকে বুঝছি না, কণ্ঠকে বুঝছি না, নীলকণ্ঠ যার সেটাকে বোঝানো হচ্ছে কি কাকে, শিবকে, দেবাদিদেব শিবকে বুঝছি। তাহলে এই যে পূর্বপদ এবং পরপদ কোনটির অর্থ না প্রকাশ না বুঝিয়ে নতুন একটি অর্থকে বোঝাচ্ছে সেটা হচ্ছে কি বহুব্রীহি সমাস। তাহলে আমরা আজকে সংক্ষেপে সর্বপ্রকার সমাস নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসগুলো সমাসের অবশ্যই দেখবে। আমরা আজকে পার্ট 1 শেষ করেছি, আগামী ক্লাসগুলোতে আমরা পার্ট 2, 3, 4, 5, 6 এভাবে 6টি ক্লাস সমাস সম্পর্কে করব। আর এই 6টি ক্লাস করলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি সমাস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আশা করি আজকে ক্লাসটি ভালো লাগবে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ভালোভাবে মূল্যায়ন করবে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটাকে খুব সহজেই শেষ করতে পারবে। ধন্যবাদ সবাইকে।